প্রিয় লিসেনার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো সেই ঘটনাটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো আর দেরি না করে মূল ঘটনায় চলে যাই। রাত 2টা, শীতের কুয়াশায় ঢাকা ফাঁকা হাইওয়ে, রাস্তার পাশে শুকনো গাছ, দূরে কুকুরের ডাক, আর আমি একটা লাশবাহী অ্যাম্বুলেন্স চালাচ্ছি। আমার নাম সাইফুল, পেশায় অ্যাম্বুলেন্স ড্রাইভার। অনেক লাশ বহন করেছি, কিন্তু সেই রাতটার মতো ভয়ঙ্কর কিছু কখনো হয়নি। সেদিন রাতে ফোন এলো, একটা লাশ নিতে হবে। লোকেশন ছিল শহরের বাইরে একটা পুরনো মর্গ। আমি যখন সেখানে পৌঁছালাম, মনে হলো জায়গাটা অদ্ভুত নীরব। লাইটগুলো মিটমিট করছিল। ভেতরে ঢুকতেই দেখি একটা স্ট্রেচারে সাদা কাপড়ে ঢাকা লাশ, আর পাশে দাঁড়িয়ে আছে একটা লোক, চোখ দুটো গভীর, মুখে হালকা হাসি। আমি বললাম, লাশটা কোথায় নিতে হবে? লোকটা বলল, দূরে, খুবই দূরে। তার গলার আওয়াজটা অস্বাভাবিক ঠান্ডা ছিল। লাশটা তুলতে গেলে লোকটা হঠাৎ আমার হাত চেপে ধরলো, বলল, পিছনে একেবারে তাকাবেন না, যাই হোক না কেন। আমি হেসে বললাম, এইসব বলে ভয় দেখানোর দরকার নাই ভাই। লোকটা তখন শুধু হাসলো। আমি গাড়ি চালাতে শুরু করলাম। পিছনে শুধু একটা লাশ আর সামনে কুয়াশা। প্রথম 20 মিনিট সবই ঠিক ছিল। তারপর হঠাৎ শব্দ আসতে শুরু করে। আমি ভেবেছিলাম রাস্তার জন্য, কিন্তু তারপর আবার একই শব্দ। হঠাৎ ড্রাইভার, আমার বুক ধড়ফড় করলো। দরজা খোল। আমি সাথে সাথে ব্রেক করলাম। গাড়ি থামিয়ে পিছনে গেলাম। দরজা করলাম, সবই ঠিক। লাশটা নড়েনি। আমি নিজেকে বললাম, সবই মনের ভুল। আবার গাড়ি চালাতে শুরু করলাম, কিন্তু এবার রিয়ার ভিউ মিররে দেখলাম যে সাদা কাপড় একটু নড়ছে। আমি চোখ মুছে আবার তাকালাম, সবই স্থির। হঠাৎ আমি বেঁচে আছি। আমি জমে গেলাম। স্টিয়ারিং কাঁপতে লাগলো। আমি আর পিছনে তাকালাম না, শুধু গাড়ি চালাতে লাগলাম। হঠাৎ দাম, পিছনের দরজা নিজে নিজেই খুলে গেল। ঠান্ডা বাতাস ঢুকে পুরো গাড়ি জমে যায়। আমি ধীরে ধীরে আয়নায় তাকাই। লাশটা ততক্ষণে উঠে বসেছে। আমি ব্রেক করলাম। ধীরে ধীরে পিছনে তাকালাম, আর যা দেখলাম ওটা আমি ছিলাম। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ, তুমি তো অনেক আগেই মারা গেছো। আমি ঘুরে দেখি সেই মর্গের লোকটা দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে। তারপর আমার আর কিছুই মনে নেই, সব অন্ধকার। পরদিন লোকজন আমাকে অচেতন অবস্থায় পায়। আমি বেঁচে ছিলাম, কিন্তু পিছনে একটা লাশ পাওয়া যায়, মুখটা কাপড়ে ঢাকা। কেউ খুলতেও সাহস করেনি। আমি সব বললাম, কেউ বিশ্বাস করলো না। সবাই বলল, তুমি হ্যালুসিনেশন দেখেছো। আমি আবার সেই মর্গে গেলাম। মর্গটাও নেই। লোকজন বলল, ওটা বহু বছর আগে পুড়ে গেছে। তারপর থেকে আমি যেখানেই যাই সেই লোকটাকেই দেখি, রাস্তার পাশে, হাসপাতালের করিডোরে, আর কখনো কখনো আয়নায়। একদিন রাতে আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি আমার পেছনে সেই ঢাকা লোকটাই, আর পাশে দাঁড়িয়ে কেমন করে জানি হাসছে। সে ধীরে ধীরে বলল, সময় হয়ে গেছে। আমি ঘুরে দাঁড়াই, কেউ নেই। আজও আমি অ্যাম্বুলেন্স চালাই। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। গাজীপুরের একটা সুন্দরপুর উপজেলার এক ছোট গ্রাম। গ্রামের নাম চাঁদপুর। চারদিকে ধান ক্ষেত, বাঁশঝাড়, আর গ্রামের পাশে একটা বিশাল পুরনো বিল। লোকজন এই বিলকে বলে কালো বিল, কারণ এই বিলে রাতে কেউ যায় না। এই গ্রামেরই একজন জেলে, তার নাম রহিম। সে আর বয়স প্রায় 35। গরিব মানুষ, সংসারে বউ আর একটা ছোট মেয়ে। দিনে মাছ কম পাওয়া যায়, তাই সে মাঝে মাঝে রাতে মাছ ধরতে যায়। কিন্তু একটা কথা সে সবসময় শুনে এসেছে, কালো বিলে রাতের পরে যাস না যে। নিষেধ ভেঙে একদিন বাজারে মাছ না পেয়ে সে সিদ্ধান্ত নেয়, আজ রাতেই যাবে কালো বিলে। বউ অনেক বোঝালো তাকে,
ওইখানে যাইও না, মানুষ বলে খারাপ কিছু আছে। রহিম হেসে বলল, ভূত টুত কিছু না, সব মানুষের বানানো কথা। রাত প্রায় 12টা, আকাশে মেঘ কিন্তু চাঁদ নেই, চারদিকে অদ্ভুত নীরবতা। রহিম নৌকা নিয়ে বিলের মাঝখানে গেল। পানি একদম কালো, যেন নিচে কিছু লুকিয়ে আছে। জাল ফেলতেই পানি অদ্ভুতভাবে কাঁপতে লাগলো, মনে হলো যেন নিচ থেকে কেউ টান দিচ্ছে। রহিম ভাবলো বড় মাছ। সে খুশি হলো, সে জাল টানতে লাগলো, কিন্তু জালটা অস্বাভাবিকভাবে ভারী। কষ্ট করে জাল তুলে যা দেখলো, একটা মানুষের মতো পচা কাদা লেগে আছে। রহিম ভয় পেয়ে জাল ফেলে দিল। ঠিক তখনই পানির নিচ থেকে আওয়াজ এলো, ফিরে যা। রহিম চারদিকে তাকায়, কেউ নেই। হঠাৎ পানির ওপর অনেকগুলো চোখ ভেসে উঠল, কালো জল জল করছে। রহিম দ্রুত নৌকা ঘুরাতে গেল, কিন্তু নৌকা যেন নড়ছে না, মনে হচ্ছে কেউ নিচ থেকে ধরে রেখেছে। হঠাৎ নৌকার পাশে একটা ভেজা মানুষ উঠে এলো, পুরো শরীর কাদা, চোখগুলো অদ্ভুত। সে ধীরে ধীরে বলল, আমাদের মাছ ধরতে এসেছিস নাকি তুই? রহিম বুঝতে পারলো এরা কোনো মানুষ না। হঠাৎ অনেকগুলো বিভৎস হাত পানি নিচ থেকে উঠে এসে নৌকা ধরলো। নৌকাটা ধীরে ধীরে ডুবতে লাগলো। রহিম চিৎকার করলো, বাঁচাও আমাকে। ঠিক তখনই দূরে আজানের শব্দ ভেসে এলো, আল্লাহু আকবার বলে। হঠাৎ সবকিছু থেমে যায়। সেই বিভৎস হাতগুলো অদৃশ্য হয়ে গেল। নৌকাটা আবার ভেসে উঠল। সকালের দৃশ্যে রহিম সামহাও তীরে ফিরে এলো। গ্রামের লোকজন দেখে পুরো কাঁপছে, তার চোখগুলো কেমন জানি লাল, কথা বলতে পারছে না। কয়েকদিন পর রহিম আবার স্বাভাবিক হয়, কিন্তু একদিন তার বউ দেখলো রহিম রাতে একা বসে আছে আর নিজের সাথে কথা বলছে। আজকে আবার যাব, ওরা ডাকছে। আজও গাজীপুরের ওই কালো বিলে রাতে গেলে লোকজন বলে, নৌকার ভিতর আরেকটা মানুষ বসে থাকে, চুপচাপ জাল ফেলে আর অপেক্ষা করে কেউ একজন যেন আবার তাদের নামে। এই ছিল ঘটনা। রিলিসেনার সেবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। মধ্যপ্রাচ্যের মরুভূমি, তপ্ত রোদ, ধুলো আর নিঃসঙ্গতা। সেখানে কাজ করত এক বাংলাদেশি প্রবাসী, তার নাম রাশিদুল। বাড়ি ছিল কিশোরগঞ্জ। পরিবারের জন্য সে সবকিছুই সহ্য করত, কিন্তু সে জানত না একদিন সে দেশে ফিরবে কফিনের ভেতরে। একদিন রাতে রাশিদুলের তার স্ত্রীর ফোন দিল যে তার কণ্ঠ তখন কাঁপছে, আর ভালো লাগছে না, মনে হচ্ছে কেউ আমাকে ফলো করে। স্ত্রী বলল, তুমি বেশি কাজ করেছ, বিশ্রাম নাও। রাশিদুল দিয়ে বলল, যদি কিছু হয় আমাকে বাড়ি নিয়ে যাইও। মৃত্যুর খবর এলো কয়েকদিন পর। রাশিদুল মারা গেছে। কেউ স্পষ্ট করে বলতে পারল না কিভাবে। কোম্পানি বলল হিট স্ট্রোক, কিন্তু সহকর্মীরা বলল মারা যাওয়ার আগে সে অদ্ভুত আচরণ করছিল। কয়েকদিন পর তার লাশ কফিনে করে দেশে এলো। পুরো গ্রাম জড়ো হলো, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, কফিনটা অস্বাভাবিকভাবেই ভারী ছিল। 4 জন মানুষ ধরেও তুলতে কষ্ট হচ্ছে। রাতের দিকে কফিনটা ঘরের মধ্যে রাখা ছিল। হঠাৎ ভেতর থেকে শব্দ আসে, সবাই থেমে যায়। কেউ বলল ইঁদুর হবে, কেউ বলল অন্য পোকা টোকা হবে হয়তো, কিন্তু শব্দটা আবার হলো। স্ত্রীর সন্দেহ হলো, তাই কাঁদতে কাঁদতে কফিনের কাছে গেল। সে হাত রাখতেই ভেতর থেকে যেন কেউ হাত রাখলো। সে চিৎকার করে উঠল। গ্রামের একজন বয়স্ক লোক বলল, বিদেশ থেকে আসা, কফিন খুলতে নেই। কেউ সাহস করলো না খুলতে। মধ্যরাতে, রাত তখন 3টা, সবাই ঘুমিয়ে। হঠাৎ কফিনের ঢাকনা নিজে নিজেই নড়তে লাগলো, ধীরে ধীরে খড়বড় করে। একটা হাত বের হলো, সাদা কাপড়ে ঢাকা। তারপর ধীরে ধীরে রাশিদুল উঠে বসলো। তার চোখ পুরোটাই কালো, মুখে একটা অদ্ভুত হাসি।
সে চারদিকে তাকিয়ে বলল, আমি ফিরেছি। সকালে দেখা গেল কফিন খালি, ঘরের দরজা খোলা, রাশিদুল নেই। গ্রামের লোকজন খুঁজতে লাগলো। হঠাৎ একজন বলল, কবরস্থানে কিছু আছে। সবাই গিয়ে দেখে একটা নতুন কবর করা, আর তার পাশে দাঁড়িয়ে আছে রাশিদুল। সে ধীরে বলল, আমি একা না, তার পেছনে অনেকগুলো কফিন দাঁড়িয়ে আছে। শেষ কথা বলে যাই, আজও সেই গ্রামে রাতে কেউ মারা গেলে লোকজন বলে কফিনের ভেতর কেউ না, কেউ নড়ে, কারণ সহপ্রবাসী ফিরে আসে না, কেউ কারো সঙ্গে কাউকে নিয়ে আসে। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার, সেবারামের পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম সোহান। আমি আজও বুঝতে পারি না আমি বেঁচে আছি নাকি এখনো ওই বাসটার ভেতরে আটকে আছি। ঘটনাটা প্রায় 2 বছর আগের। জায়গাটা গাজীপুরের একটা গ্রাম। আমি তখন ঢাকায় কাজ করতাম। এক রাতে অফিস থেকে দেরি হয়ে যায়। রাত তখন প্রায় 11টা। রাস্তা প্রায় ফাঁকা, বাতাসে কেমন যেন অদ্ভুত ঠান্ডা ভাব। আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো বাস আসছিল না। হঠাৎ দূর থেকে একটা পুরনো মরিচা ধরা বাস আসতে দেখলাম। বাসটার সামনে কোনো নাম লেখা নেই, শুধু কালো কাচ, আর ভিতরটা একদম অন্ধকার। বাসটা আমার সামনে এসে থামলো। দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে কেউ বলল, চলুন। সবাই উঠছে। আমি ভেবেছিলাম সাধারণ বাসই। দেখি ভেতরে অনেক যাত্রী বসে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, কেউ কথা বলছে না, কেউ নড়ছেই না, সবাই একদম স্থির। আমি উঠে বসলাম পিছনের সিটে। বাসটা চলতে শুরু করলো। প্রথমে সবকিছু ঠিকই ছিল, কিন্তু কিছুক্ষণ পর বুঝলাম এই রাস্তা আমি চিনি না। আমি ড্রাইভারকে বললাম, ভাই, এই রাস্তা কোথায় যায়? কোনো উত্তর নেই। আমি সামনে গিয়ে দেখি ড্রাইভারের মুখটা আয়নায় দেখা যাচ্ছে, কিন্তু সে আয়নায় আমার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু সামনে থেকে তার মুখ দেখা যাচ্ছিল না। আমার গা শিউরে উঠল। আমি আবার সিটে ফিরে এলাম। হঠাৎ লক্ষ্য করলাম আমার পাশের লোকটা ধীরে ধীরে আমার দিকে ঘুরছে। তার চোখ পুরোই কালো। সে ফিসফিস করে বলল, তুমি নতুন? আমি কিছু বলার আগেই পুরো বাসের যাত্রীরা একসাথে আমার দিকে তাকালো। সবাই একসাথে বলল, নতুন, সে নতুন এসেছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। বাসটা হঠাৎ করেই থেমে যায়। জানালার বাইরে তাকিয়ে দেখি এটা কোনো রাস্তা না, একটা বিশাল অন্ধকার জায়গা। চারদিক কুয়াশায় ঢাকা। দূরে অনেকগুলো গাছ দাঁড়িয়ে আছে, তার পাশে অনেক ছায়া। ড্রাইভার তখন উঠে দাঁড়ালো। সে ধীরে ধীরে পিছনের দিকে আসতে লাগলো। আমি তার মুখ দেখতে পেলাম। তার কোনো মুখে নেই, শুধু ফাঁকা। সে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, এই বাসে যারা ওঠে তারা আর ফিরে যায় না। আমি দৌড় দিয়ে দরজার দিকে গেলাম, কিন্তু দরজা নেই, সব জানালা বন্ধ হয়ে গেছে। হঠাৎ একটা বাচ্চার কান্নার শব্দ। পিছনে তাকিয়ে দেখি একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে। সে বলল, ভাইয়া, তুমি পালাও। আমি পালাইনি, আমি পারিনি। তার শরীর ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি বুঝলাম ওরা সবাই কোনো না কোনোভাবে মারা গেছে। হঠাৎ বাসটা আবার চলতে শুরু করলো, কিন্তু এবার কোনো রাস্তা নেই। আমরা যেন বাসেই আটকে পড়েছি। আমরা যেন বাতাসে ভাসছি। আমি চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলাম। হঠাৎ কেউ আমার হাত ধরল। চোখ খুলে দেখি একটা মেয়ে। তার চোখে তখন পানি। সে বলল, যদি বাঁচতে চাও পরের স্টপে লাফ দাও, যাই হোক না কেন। আমি বললাম, তুমি? সে শুধু হাসলো। আমি অনেক দেরি করে ফেলেছি। বাসটা ধীরে ধীরে থামলো। ড্রাইভার চিৎকার করে বলল, নতুনদের নামার সময়। দরজা খুলল, কিন্তু বাইরে কিছুই নেই, শুধু অন্ধকার। আমি সাহস করে লাফ দিলাম। তারপর আমার আর কিছু মনে নেই। আমি চোখ খুললাম, দেখি আমি একটা হাসপাতালের বেডে শুয়ে আছি। ডাক্তার বলল, তুমি ভাগ্যবান, আপনি একটা দুর্ঘটনায় বেঁচে গেছেন। আমি বললাম, কোন দুর্ঘটনা? তারা বলল, গত রাতে একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে, সব যাত্রী মারা গেছে, শুধু আপনি বেঁচে আছেন।
আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম বাসটার নম্বর। ডাক্তার বলল নম্বরটা। আমি কাঁপতে লাগলাম, কারণ আমি যে বাসে উঠেছিলাম সেই বাসটা তো 10 বছর আগে দুর্ঘটনায় পড়ে গিয়েছিল। আজও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায়। আমি জানালার বাইরে তাকাই আর দেখি একটা বাস দাঁড়িয়ে আছে, দরজা খুলে যাচ্ছে আর ভিতর থেকে কেউ বলছে, চলুন এবার আপনার পালা। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম রাসেল। আমি এখন ইতালিতেই থাকি, কিন্তু আমি যেই ঘটনাটা আপনাদের বলবো সেটা কোনো মিথ্যা ঘটনা নয়। আশা করি আপনারা সেই ঘটনাটা বিশ্বাস করবেন। আমি এখনো বেঁচে ফিরেছি সেখান থেকে। আমি বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে ইতালিতে গিয়েছিলাম। কাজ করতাম একটা গুদামে, রাতের শিফটে। জায়গাটা ছিল শহরের একটু বাইরে, চারদিক ফাঁকা নির্জন। সেদিন রাতটা ছিল অন্যরকম, তাই একটা আমি এখনো বলতে পারি না, কারণ সেদিন আমার জীবন বদলে গিয়েছিল। রাত 12টার পর কাজ শেষ হলো, বাস মিস হয়ে গেছে। সাধারণত ওই সময় কোনো বাস থাকে না। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, ঠান্ডা বাতাস, চারদিকে কেউ নেই। দূর থেকে একটা মিনি কারের আলো দেখা গেল। মিনি কারটা কাছে আসার পর বুকটা ধক করে উঠল, কারণ সেটার কোনো নেম প্লেট ছিল না। কেমন জানি ভাঙাচোরা দেখতে। তখন আমি জানালাগুলো দেখলাম যে খুব অন্ধকার দেখাচ্ছে ভিতর থেকে, এবং জানালার সামনে আসলাম। তারপরে দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, সার্লিও, রোম, সবাই উঠুন। আমি ভাবলাম হয়তো নাইট হবে হয়তো। আমি উঠে পড়লাম। ভেতরে ঢুকেই বুঝলাম কিছু একটা অস্বাভাবিক তো বটেই, কিন্তু সেখানে চুপচাপ হয়ে বসে থাকলাম। আমার পাশে একজন বসেছিল, দেখে মনে হচ্ছিল সেও বাংলাদেশি। তাই বললাম, ভাই আপনি কোথায় থেকে? সে ধীরে ধীরে আমার দিকে তাকায়, তার চোখ পুরোটাই সাদা। সে বলল, আমরাও এক সময় তোমার মতোই ছিলাম। আমার শরীর কাঁপতে লাগলো। আমি সামনে গিয়ে ড্রাইভারকে দেখতে চাইলাম। ড্রাইভার বসে আছে, কিন্তু সে কেমন জানি। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর বুঝলাম কোন রাস্তায় চলছে না। জানালার বাইরে শুধু কুয়াশা, কোনো শহর নেই, কোনো আলো নেই। হঠাৎ পুরো লাইট অন্ধকার হয়ে যায়। তখনই আমার পাশের সিটে থাকা একজন বলল, নতুনদের মধ্যে একজন বৃদ্ধ উঠে দাঁড়ায়। সে আবার বলে, এখানে স্বাগতম তোমাকে। মনে হয় তারা কোনোদিন আর পৃথিবীতে যাবে না। আমি চিৎকার করে দরজার দিকে দৌড়ালাম, কিন্তু দরজা নেই। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ, আপনি নামেন, না হলে বাঁচতে পারবেন না যে। আমি পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু কান্নার শব্দ। তখনই গাড়িটি থামলো। ড্রাইভার উঠে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলো। এইবার আমি মুখটা দেখলাম। চোখগুলো কেমন জানি লাল, মুখে অদ্ভুত আঁকিবুকি, যেন অ্যাক্সিডেন্ট হয়েছে তার। সে বলল, এটা আমাদের দুনিয়া। দরজা খুললো। বাইরে অন্ধকার, কিন্তু দূরে হাজার হাজার ছায়া দাঁড়িয়ে, সবাই হাত বাড়িয়ে ডাকছে। তখনই একজন বলে উঠল, নতুনদের পালা এসেছে। আমি বললাম, কিভাবে? সে বলল, পরের স্টপ। আমি তার চোখে দেখলাম অদ্ভুত আঁকিবুকি, কেমন যেন অ্যাক্সিডেন্ট মতো। আবারও গাড়িটি চলতে শুরু করলো। ততক্ষণে আমি কাঁপছি। ড্রাইভার চিৎকার করলো, শেষ স্টপ। দরজা খুললো। আমি চোখ বন্ধ করে লাফ দিলাম। চোখ খুলে দেখি আমি রাস্তায় পড়ে রয়েছি। তখন প্রায় ভোর হয়েছে। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম হাশেম আলী। একটি ছোট গ্রামের গরিব কৃষক আমি। আমার সবকিছুই ছিল জমি, এই ধান ক্ষেত।
কিন্তু আমি কখনো ভাবিনি এই জমি একদিন আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ হয়ে উঠবে। আমার পরিবারে আমি, আমার স্ত্রী আর একটি ছোট ছেলে সারাদিন কষ্ট করে জমিতে কাজ করি, কিন্তু ফসল ভালো হয় না। ঋণ বেড়েই চলছিল। মহাজন প্রায় এসে বলতো, এই মাসের টাকা না দিলে জমি নিয়ে যাব। আমি রাত জেগে চিন্তা করতাম কিভাবে বাঁচবো। একদিন গ্রামের এক বৃদ্ধ এসে বলে, তোর জমিতে কিছু একটা আছে। আমি হাসলাম, ভূতের গল্প বলছো নাকি চাচা? কিন্তু সে বলল, রাতের পর ওই জমিতে যাস না যে। কিছুদিন পর দেখি ধান হঠাৎ খুব ভালো হতে শুরু করেছে। যে জমি কিছুই হতো না সেখানে এখন সবুজে ভরে গেছে। আমি খুশি হয়ে যাই, কিন্তু অদ্ভুত ব্যাপার, ধানগুলো রাতে যেন নড়াচড়া করে। আমি ভাবলাম হাওয়া হবে হয়তো। এক রাতে পানি দিতে গিয়েছিলাম, হঠাৎ শুনি ধানের ভেতর থেকে কেউ ফিসফিস করছে, হাসেম। আমি চারদিকে তাকালাম, কেউ নেই। হঠাৎ দেখি ধানের মধ্যে একটা ছায়া দৌড়ে গেল। আমার শরীর ঠান্ডা হয়ে যায়। পরের দিন আবার গেলাম। এবার স্পষ্ট দেখলাম ধানের ভেতরে অনেকগুলো ছোট ছোট চোখ জ্বলছে, সবগুলো আমার দিকে তাকিয়ে আছে। আমি দৌড়ে বাড়ি চলে এলাম। তখনই আমার স্ত্রী বলল, আমি কাল রাতে দেখেছি তোমার পিছনে কেউ হাঁটছিল। আমি বললাম, কে? সে কাঁপতে কাঁপতে বলল, তার পা মাটিতে ছিল না। আমি গ্রামের বৃদ্ধের কাছে গেলাম। সে বলল, এই জমি আগে শ্মশান ঘাট ছিল। আমার মাথা ঘুরে গেল। সে আরো বলল, তুই যখন জমি চাষ করছিস তখন ওদের ঘুম ভাঙছে। আর সেই রাতে আমি সাহস করে জমিতে গেলাম। চাঁদের আলো নিস্তব্ধতা ভেঙে হঠাৎ ধানগুলো একসাথে নড়তে শুরু করে। মাটিটা ফেটে গেল আর মাটি থেকে হাত বের হতে শুরু করলো। পচা গলা, অসংখ্য হাত। তারা আমাকে ধরতে চাইছে। একটা মানুষ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীর একেবারে পচে গেছে। সে বলল, ওটা আমাদের জমি। তারপর চারদিকে অনেকগুলো মানুষ উঠে দাঁড়ায়। তারা সবাই একই ছিল। ওটা দেখি আমার ছেলে ওই জমির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আমি চিৎকার করে বললাম, তুই এখানে কেন? সে ধীরে ধীরে আমার দিকে তাকায়। তার চোখগুলো কালো। সে বলল, বাবা, ওরা আমাকে ডাকছে। আমি দৌড়ে ধরতে গেলাম, কিন্তু মাটি তাকে নিচে টেনে নিচ্ছে। সে চিৎকার করছে। আমি হাত ধরলাম, কিন্তু তার হাত ঠান্ডা, শক্ত, আর ধীরে ধীরে সে মাটির নিচে চলে যায়। আমি পাগলের মতো চিৎকার করছিলাম, কেউ শুনল না। পরদিন লোকজন এসে দেখে আমি একা দাঁড়িয়ে আছি। আমার ছেলে নেই, কোনো চিহ্ন নেই। গ্রামের লোকজন বলল, এই জমিতে যারা কাজ করে তারা একে একে হারিয়ে যায়। আমি জমি ছেড়ে চলে আসলাম, কিন্তু আজও রাতে ঘুমাতে পারি না, কারণ প্রতিদিন রাতে আমি শুনি ধানের মধ্যে থেকে একটাই কণ্ঠ, বাবা আমাকে নিয়ে যাও। আর জানালার বাইরে তাকালে দেখি আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, মাটির নিচে অর্ধেক ডুবে, আর তার চোখ পুরোটাই কালো। সে হাত বাড়িয়ে বলছে, তুমি আমাকে ফেলে এসেছো। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম করিমউদ্দিন। আমি এখন বুড়ো, কিন্তু আজও আমি ভুলতে পারি না সেই রাতগুলো। আমাদের গ্রামে একটা পুরনো জমিদার বাড়ি ছিল। সবাই তাকে ডাকতো রায় সাহেবের বাড়ি নামে। কেউ ওই বাড়ির কাছে যেতই না, বিশেষ করে রাত হলে, কারণ সবাই জানতো ওই বাড়ি শুধু ইট পাথরের না, ওখানে লুকিয়ে আছে মানুষের কান্না আর রক্তের গন্ধ। অনেক বছর আগে এই গ্রামে ছিল এক নিষ্ঠুর জমিদার। তার নাম রায় সাহেব। সে ছিল নির্মম, নির্দয়, গরিব কৃষকদের কাছ থেকে জোর করে খাজনা নিত। যদি কেউ দিতে না পারত তাকে মারধর করা হতো। কেউ কেউ আর ফিরে আসতো না। একবার এক কিশোর তার মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিল। রায় সাহেব সব টাকা কেড়ে নিল। লোকটা কাঁদতে কাঁদতে বলছিল, আমার মেয়েটার বিয়ে। রায় সাহেব হেসে বলছিল,
তোর মেয়েকে আমার বাড়ি পাঠিয়ে দে। এবং সেই থেকেই কৃষক এক রাতে আত্মহত্যা করে। মরার আগে সে বলেছিল এই বাড়ির কেউ শান্তিতে থাকতে পারবে না। তারপর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। রাত হলে জমিদার বাড়ি থেকে কান্নার শব্দ আসতো, মেয়েদের চিৎকার, শিকল টানার শব্দ। লোকজন ভয়ে কাছেও যেত না। আমি তখন তরুণ, বন্ধুদের সাথে বাজি ধরলাম রাতে ওই বাড়িতে যাব। সবাই ভয় পেল, কিন্তু আমি গেলাম। বাড়ির দরজা নিজে থেকেই খুলে যায়। ভেতরে ঢুকেই বুঝলাম কিছু একটা ঠিক না। সবকিছুই পুরনো, কিন্তু যেন কেউ এখনো এখানে থাকে। দেওয়ালে শুকনো রক্তের দাগ। হঠাৎ শুনলাম একটা মেয়ের কান্না। আমি সেই শব্দের দিকে যাই। একটা ঘরে ঢুকে দেখি একটা মেয়ে কোণে বসে কাঁদছে। আমি বললাম, কে তুমি? সে ধীরে ধীরে আমার দিকে তাকায়। তার চোখ নেই, শুধু অন্ধকার গর্ত। হঠাৎ চারদিকে দেখি অনেকগুলো ছায়া, কিন্তু শিকলে বাঁধা। তারা আমাকে দেখে বলছে, আমাদের বাঁচাও। আমি দৌড়াতে লাগলাম। হঠাৎ সামনে দাঁড়ালো রায় সাহেব। তার মুখে হাসি, কিন্তু চোখ পুরো লাল। সে বলল, আমার বাড়িতে ঢুকে পড়ছিস? সে বলল, এরা কেউ বাঁচেনি, সবাই আমার। আর তারপর সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে একটা ঘরে ঢুকলাম। ওখানে দেখি অনেকগুলো কঙ্কাল, মেয়েদের গহনা, ছিন্ন কাপড়। আমি বুঝলাম এখানেই তাদের মারা হয়েছে। হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। রায় সাহেব ভেতরে ঢুকলো। সে বলল, আজ তুইও আমার সাথেই থাকবি। আমি কাঁদতে লাগলাম, দোয়া পড়তে লাগলাম। হঠাৎ পুরো বাড়ি কাঁপতে লাগলো। দেওয়াল ফেটে গেল, আর সেই অবয়বগুলো একে একে বেরিয়ে এলো। রায় সাহেবকে ঘিরিয়ে ফেললো। সবাই একসাথে চিৎকার করলো, আমাদের ছেড়ে দে। তারপর তারা তাকে টেনে নিয়ে গেল অন্ধকারে। রায় সাহেব চিৎকার করছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারলো না। আমি সুযোগ বুঝে দৌড়ে বের হয়ে এলাম। সকালে লোকজন আমাকে অচেতন অবস্থায় পেল। কিন্তু ঘটনা এখানেই শেষ না, কারণ আজ রাতে ওই বাড়ির পাশ দিয়ে গেলে দেখা যায় একজন লোক বারান্দায় দাঁড়িয়ে আছে, আর তার চোখ লাল। সে ধীরে ধীরে বলে, খাজনা দে। শেষ কথা বলি। আর মাঝে মাঝে আমি ঘুমের মধ্যে দেখি আমি আবার ওই বাড়ির ভেতরে, শিকলে বাঁধা। আর কেউ আমার কানে ফিসফিস করে, তুই তো পালাতে পারিসনি। এই ছিল ঘটনা। ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে ফিরবো।